সাথে রয়েছে মন্ত্রী, সেনাপতি, পাত্র, মিত্র, সভাসদ, বৈদ্যরাজ, কবিরা। একত্রিতকে সঙ্গে করে রাজা আজ রাজপ্রাসাদে বৈঠক করার জন্য করেছে
সেনাপতিগণ সকলেই রয়েছে এখানে, মন্ত্রী সেনাপতি পাত্র মিত্র সভাসদ বৈদ্য রাজকবিরাজ। আমাদের রাজা গুরুদেব জাবালয়র কাছে প্রশ্ন এসেছিল রাজ্যে শান্তি আনার জন্য, প্রজাতন্ত্রে সুখী করার জন্য করবে অশ্বমেধ যজ্ঞ। কিন্তু দুর্ভাগ্যজনক রাজার কুস্বপ্ন দিয়ে বলে, ওরে রাজন, এই অশ্বমেধ যজ্ঞ না হইবে রাজ্যে আসবে না শান্তির আয়োজন, হবে না প্রজাগণ সুখী। প্রজাগণকে সুখী করতে চাইলে, রাজ্যে শান্তি আনতে চাইলে করতে হবে নরমেধ যজ্ঞ। তাই এখন আমাদের একটাই কর্তব্য হবে, কোথায় পাবো সেই 12 বছরের ব্রাহ্মণ সন্তান সদা সর্বদাই বদনে হরিনাম লেগে থাকা, আমরাকে খুঁজতে হবে। শুনুন শুনুন মন্ত্রী মশাই শুনুন, এমনি খুঁজা খুঁজলে হবে না, কোনোদিনেই আমরা জুটাতে পারবে না। তাই বলছি আমরা সকলেই মিলে চলো বাদ্যকারীর গৃহে যাবো। সে যদি গ্রামে গঞ্জে শহরে সমস্ত এলাকায় জানিয়ে দেয় যে রাজার ইনামটা আপনি বলে দিন, সেই ইনাম দিয়ে যেন সমস্ত এলাকায় জানিয়ে দেয়, যদি কারো ব্রাহ্মণ সন্তান থাকে 12 বছরের হরিভক্ত হওয়া হয়, তাহলেই সেই সন্তান গ্রহণ হবে প্রযোজ্য। ঠিক বলেছ, ঠিক বলেছ সমস্ত হরি সেনাপতিগণ, ঠিক বলেছ। তাহলে রাজার বাক্যজ্ঞ হয়েছে, কেউ যদি সেই ব্রাহ্মণ সন্তান দান করতে পারে, রাজা আমাদের দেবে 100 কোটি স্বর্ণ মুদ্রা আর 100তম দুগ্ধবতী গাভী। ঠিকই বলেছেন। তাহলে হে সেনামন্ত্রীগণ, তাহলে আর বিলম্বের নাহি প্রয়োজন, চলো ইতিহাস দেওয়ার জন্য বাদ্যকারের গৃহের দিকে করা যাক। মন্ত্রী সেনাপতিগণ বাদ্যকারের গৃহে বাদ্যকারকে বুঝিয়ে সুঝিয়ে সমস্ত বার্তা দিয়ে দেয়। আর যে বাদ্যকর রাজবাক্য শুনে স্কন্ধে ঢোলক দিয়ে আগমন করছে গ্রামে গঞ্জে দিকে।
কি এসেছে জানো? আমাকে ভিড়েরা দিতে বলেছে, আমি বাবা দিব। দোষ আমার কিছু নাই। রাজা খুঁজেছে একটা 12 বছরের সন্তান, সেই সন্তানকে বলি দিবে, আর যে সন্তানটা দান করবে তাকে রাজা দিবে 100 কোটি স্বর্ণ মুদ্রা আর 100 দুগ্ধবতী গাভী। তাই একটু দুইবে আর খাবে, আর ছেলেটাকে সেইটাই তো আমি ভাবছি রে বাচ্চারা। কারো যদি 4-5টা বেটা থাকে তাও কি দিবে, পাইবে কি নাই? তবু বাবা রাজবাক্য মুখে আমার যেটুকু করা সেইটুকু আমি করে দিচ্ছি। শোনো, শোনো, একটা কথা ভালো করে কান নিয়ে শোনো। বলো বলো, বলছি শোনো। আমাদের রাজা প্রস্তুত যজ্ঞ করেছে, নরমের যজ্ঞ, নর মানে মানুষ, মানুষ দিয়ে যজ্ঞ সুসম্পন্ন হবে। আর সেই যজ্ঞ পূর্ণাহুতি দিবে এক সন্তান। এক সন্তান হলে হবে নাই বাবা, ছেলেটা 12 বছরের হতে হবে। আর শুধু 12 বছরের হলেই চলবে নাই, ওটা বামুন ছেলে হওয়া যায়। আর বাবা হলো কি চলবে? চলবে নাই। সদা সর্বদাই বদনে যেন হরিনাম লাগে থাকা যায়। এটার মূল্য হবে কত জানো? 100 কোটি স্বর্ণ মুদ্রা, 100 দুগ্ধবতী গাভী। তাই একটু দুইতে থাকো আর খাতে থাকো, আর ছেলেটাকে তাই তো আমি বলার ভাবি বলে দিচ্ছি রে বাচ্চারা। আর তারা শোনার ভাবি শুনে আমার মনে তো বলছে নাই যে এইটা হবে বলে। কি করে হবে? আর জানো না, এই যে জমঘরে জন্মগ্রহণ করেছি না, জীবনটা আমার বেকার হয়ে গেছে। তবে না দাদা, আমি যদি না থাকি তাহলে তোরা জানিয়ে নিবে দেশ দুনিয়া ভরে দুর্গা পূজা তোমাদের হবে না। যদি আমি না থাকি তোরা 14, 15, 16 হাজার টাকা দিতে নিয়ে আয়, এই দম না থাকলে তোদের শুদ্ধ হবে না। কত? 2.5 থেকে 300 টাকা, আর 30,000 টাকা দিতে বেকার হয়ে যাবে। তাই বলছি, ঈশ্বরের পদে পদে আমার খা। তোমরা সবাইকে জানাই আমার নমস্কার, নমস্কার। বলে জানো দাদা, আমার কত কাজ জানো? কি কাজ? আমার কাজ হচ্ছে, যদি কোনো দিনের জন্মে তো বলবে জানো বাবা, ঢোলটা নিয়ে ভাই ভাই ধরা দিয়ে তেল বিঝাতে হবে। আরো যদি বলে কোনো দিনে বাগালে যদি ধান ধন খাওয়াতে বলবে যারে, কি বলবে? ঢোলটা নিয়ে যা বাগা গরু ছাইছে যেমন। আরো জানো, আরো কোন ছেলে যদি সাথে লোকে একটা বলতি ফেলে ফেলেছে, তাও বলবে ঢোলটা নিয়ে যেন দিয়ে দেবে মাছ ধরছে। ঠিকই বলেছে। এত কষ্ট রে বাচ্চারা, তাও এই কষ্টের মধ্য দিয়ে আমি জীবন যাপন করছি। আর কি বলবো দাদা, এই সময়ে আর আমার ধৈর্য আর ধরে নাই। এই দেখো, তুমি কথালে কথা হয়ে আলো বলবে, বলবো বলতে বলছো? হ্যাঁ বলতে বলছি তো। দেখো, এই উঁচু পাথর, 12 মাইসা, পোড়াইসা, চুবে কাটা, এই চলে গেলি লঙ্কা ফুসড়ো, নানা রকম জায়গায় ঘুরতে 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 পেরেছান বাবা। আজ যে ঠান্ডাটা লাগছে রে বাচ্চারা, আর বোঝে কোনো কাজ নাই। ঠান্ডা খুব খুব। তো যদি আমি তোদের এই বাবা বলছি, জানো দেশে 2টা বাবা আছে, তোমরা জানিয়েছ না? নাইলে জানিয়ে লাও। এখানে দাঁড়ায় আছে একটা বড় বাবা, হইল আমার বড় বাবা। আর আমি ছোট বাবা, আমি হলি ডম বাবা। সবাই বলবে ডম বাবা এসেছে। তো যদি তোদের এই বাবা বলছি, একটা বিড়ি দে রে বাচ্চা। কি বাবা, বিড়ি খাবি? তুই শোনাই ঠান্ডা লাগিছে। ঠিক আছে ঠিক আছে, দে দে দে, ধম দে। এই দেখো ভালোই সাইন করে বিড়ি ধরাছে। এত ইচ্ছা হইও না, দে দে দে, মাইরি আছে তো দে। কারো কাছে নাই, তারা কেউ আছে আছে, চিন্তা নাই, সাইনা বাবু কিনে বিড়ি আছে।
আর কি বলবো বলতে লাগছি ছাত্রদের ধনে জনে পরিপূর্ণ হোক, সব বাবাকে ফাঁকি দিয়ে তোরা বড় লোক হোক। ভাব করো না, এটা হচ্ছে ক্যান্সারের কারণ। তোরা সুখিদার কই হে দাদা আছে উড়গে নাই উড়গে নাই উড়গে নাই, এই তো মাঝে খাই দিবে। ও নাই এইদিকে চুরু ঢুকুটো করে ভালো মিলে ধরাছে এদিকে। বাহ দাদা হে, আজ তুই আমার মান রাখলি। দেখো রে দাদারা, সবাই দেখো এইরকম মানুষ তো হবে সরসরিয়া মনের মানুষ। প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। এই জীব সেবার লোকটা বলে দাও দাদা দাও দাও তাহলে মেঘনা চাইতেই জল দাদা হে, দোকান দিয়ে তারপরে দিচ্ছি তোমাকে। বাবারের টান রে সবাই একেবারে অনেক করে দাদা হে দাদা হে, এত সমাজের মধ্যে এই যে এইখানে ছোট ছোট লোক রয়েছে, তার মধ্যে তুই যে আমার মানটা রাখিয়ে দিলি, আমি জীবনও ভুলতে পারবো না। তোকে একটা বড় রকমের দমবাবা হয়ে আশীর্বাদ দিব, দুটো রাত টাঙেলি তারপর আশীর্বাদ দিব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাদা হে, আজ এত বড় ঠান্ডায় তুই আমার এই ঠান্ডাটাকে লাঘব করে দিলি দাদা। আজ গোটা গাঁ ঘুরে এই গাঁ ঘুরে এই গাঁ ঘুরে কেউ দিল না। তুই যখন আমার মান সম্মান রেখেছি, আজ আমি ডোবে হয়ে বলছি, তোকে কথা দিচ্ছি, দাঁড়িয়ে বলছি, তুই আজ আমার সম্মান রেখেছি। ঠিক আছে, আরেকটা দিবি নাকি? আমরা দিব বাবা বিটি বারোটা বিটির ঘরে ফুটবল খেলার টিম করবি, ক্রিকেটে একটা। তবে শোনো বলি, জানো দাদা, আনন্দ ভর্তি তো তোমাদের সঙ্গে সকলেই করছি, কিন্তু আমার একটা ভিতরে বড়ই কষ্ট আছে। কি কষ্ট জানি? ওইটা যখনই বলছিল তখন আমার বুকটা চমচির হয়ে ফাটে। সেই যেমন আষাঢ় মাসে লই কার্তিক এখনে বহালকে ফাটিয়ে যাওয়ার পর যেমন চেঙ্গা হয়ে যায়, সেরকম ফাটিয়ে যাচ্ছে বুকটা। জানো কি জন্য ফাটছে জানো? কেন কেন? তবে শোনো শোনো ভাই, ভালো ওই রকম একটা ছেলে আছে ঘরে, আমি আমার বউ আর ছেলেটা একদম ওই ছেলেটার মতন টাটকাই উঠে পাবে। আমি ঘুরছি ফিরছি আর 1 বছর পরে ভাবছি, মনে মনে ভাবছি নাকি আমাদের বাবুয়াটাই এসেছে। শোনা কেন আইন বাবাটুকু কলে লিব, আইরে নাই কামড়াবো, আইরে নাই কামড়াবো রে, নাই কামড়াবো, আমি মানুষ আরে সোনার বাড়িতে আই বাবা, ওই যে উঠে আই না শোনা, আই তো বলটা লিব, জানিস বাবা, জানিস বাবা, তুই জানিস রে, তোর মতন আমার বেটাটা একদম বেটা। তোকে না আমার বেটার সঙ্গে ভুল করে দিব, আর আমি দুধের সৌদটা গলাই পিটাই নিব। আমি এদিকে ওদিকে ঘুরবো, ঘন্ট যাতে লাগবো বাবা, তোর ঘরে যাই ঢুকিব আর তোকে বাদাম কিনে দিব, আর তুই তোর মাইকে বলে দিবি কি বলবি? আমার ফুল বাবা আসছে, পোল্ট্রি কাটবি, আমার ফুল বাবাকে লেগ পিসটা দিবি। বন্য বেটা বেটা একবার বন্য রে, হাসি রে সোনা বেটা, একবার বাবা বন্য রে, বল একবার বাবা রে, একবার বন্য রে, বল একবার বাবা রে, বন্য রে, বলে বন্য রে, একবার বাবা বল রে, নাই বল রে, একবার বাবা বল রে, এই ভাই হয়ে গেছে।
যা 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 বাবা যা। তুই কোথায় বসেছিলি? যা বাবা যা বসে যা, আমি তোকে দাদা খাবো। লোকের ছেলে কি আর বাপ বলে? না না না, দাঁত মুখ সকলেই চিনছে। ওর বাপটা সালা মিঠুনের মতন আছে, আর আমার মতন এই ঝগড়া খুলে কুদরা মহাকে বাপ বলবে নাই বলবে। ওর মাথায় ও বলবে কি দেখে ফুল করলি রে বাচ্চা, আর তুই ফুল বলিস নাই তো ঠিকই আছে, নাই তো নাই। শোনো গো, একটা কথা তো মনে রাখবি বাচ্চারা, রাজপ্রাসাদে রাজযোগ্য যজ্ঞ গৃহে যাবিছে, ভোজটা খাইয়ে আসবি, বিরাট ভোর হবে রে বাচ্চা। মাছে মাংসে ভরপুর, যেটো খাবি সেটো খা। গুড় খাবি গুড় খা, চিড়া খাবি চিড়া খা, মুড়ি খাবি মুড়ি খা, ভাত খাবি ভাত খা, মাছ খাবি মাছ খা, ডিম খাবি ডিম খা, দুধ খাবি দুধ খা, যেটো সেটোই খা। বেটারে ফুল হলে নাই তো কি হবে, যাবি। আর আমি বেশি দেরি করবো না, হে বেটা যাবি রে, আমি যাচ্ছি হে। প্রতিদিন মাগনে বেরোই, কোনদিনই জোটে কোনদিনই জোটে না। জুটলে খেতে পাই, না জুটলে অনাহারে রাত কাটায়। সেই সব ব্রাহ্মণের সন্তান, পঞ্চম সন্তান আজ যুক্তি পরামর্শ করার জন্য আগমন করেছে কুটিরের দিকে। এরা হলো এই পঞ্চম সন্তান পিতার দরিদ্রতা ঘোচার জন্য বাচ্যকারের বার্তা শুনে আগমন করেছে। তাই এরা নৃত্য পরিবেশন করে আজ সকলের মনে আনন্দের জোয়ার ভাসিয়ে তুলবে। এরা হলো কুষ্টার শিব দুর্গা মহিলা ছটি সমাজের বিশিষ্টতম শিক্ষা গুরু বুদ্ধিবাস বাহাদুর অতি প্রিয় শিষ্যরা। এরাই হলেন রমা মাহাতো, সুতপা মাহাতো, শান্তমণি মাহাতো, আম্পা মাহাতো ও বিনা মাহাতো।
দাদারি আমরা সকলেই শুনেছি মাতৃবাক্য পালন করার জন্য পিতাকে সুখী রাখার জন্য আজ আমাদের মা শীর্ণ পাই জীর্ণ দেহ নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাই তো ছোট ভাই সনাত কুমার স্থির করেছে ওই রাজসূ যজ্ঞে যাবে নরমের দিকে। না না ভাই না, আমি তারই যেতে দেবো না, আমি যেতে দেবো না রে, ওকে আটকাতে হবে। তোর ভাই বিলম্ব করবো না, ওকে আটকাতে হবে। ওই রাজসূ যজ্ঞ গেলে বলি হয়ে যাবে রে। ঠিক বলেছি দাদা, ঠিক বলেছি। সোনুকে আমরা যেতে দেবো না, আমরা দেহের মৃত্যু রক্তে যেতে দেবো না। শোনো শোনো দাঁড়াবে, শোনো দাঁড়া, শোনো দাঁড়া। ব্রাহ্মণের কনিষ্ঠ পুত্র সনত কুমার পিতার দুঃখ দূর করার জন্য আজ মা শীর্ণকায় জীর্ণ দেহনে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার দুঃখকে দূর করার জন্য নিজের জীবনকে প্রাণ বিসর্জন দেবে বলে ওই বাদ্যকারীর বার্তা শুনে রাজপ্রাসাদের দিকে হরিগুণ গাইতে গাইতে পড়েছে না।
সোনুকে না দেখতে পেয়ে চিৎকার করে বলছে সোনু আমার হরিভক্ত, তাই সোনু হইতে চলে যাবে, তাই চিৎকার করে তার মা ছুটে আসছে সোনুর খোঁজে, বলছে সোনু রে রাজা জানি বলির জন্য ডেকেছে বাবা, তুই যাবি না বাবা, এই দুঃখিনী মাকে চেয়ে তুই যাবি না বাবু, বাবা কেঁদো না, বাবা কেঁদো না, আমি সব জেনে বুঝেই যাচ্ছি দারিদ্রতা দূর করার জন্য সন্তানের একটা গল্প রয়েছে, মাতা পিতার সুখের জন্য সন্তানের জন্ম দিয়েছে জরুরি, আজ তোমার সুখ দেখতে চাই মা, তোমার চোখে জল নেই মা, আজ তোমার সুখ দেখতে চাই, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও জরুরি, না শোনো না, ও কথা বলি না, শোনো শোনো
চারি যুগে আমি বড় মন্দ ভাগিনে এই কেনে কেনে দিন কেটেছে এমনি ও তো ভাগিনি কেনে কেনে দিন কেটেছে
তার হরিগুলো গানকে স্মরণ করছে। আর এদিকে রাজ্যের রাজা প্রদ্যুম্নের একমাত্র আদরের মেয়ে হেমপ্রভা সহসঙ্গীতিকে সঙ্গে করে মাতৃবাক্য পালন করার জন্য আগমন করছে বৈষ্ণব মন্দিরের দিকে।
কিন্তু ভয়ে আর বলতে পারি না। বলো না সই, বলো না, তোমরা যদি আমাকে মনের কথা না বলবে তাহলে কে আমাকে মনের কথা বলবে? কার সঙ্গে আমি গল্প করবো? তোমরাই তো আমার সব সখী। বলো না, বলো না কি তোমাদের মনের কথা রয়েছে? সখীরে হেমপ্রভা, অনেকদিন ধরে তোমাকে নিয়ে আমাদের একটা স্বপ্ন আছে সখী। আমাদের সেই স্বপ্ন যদি তুমি পূরণ করো তাহলে খুবই আমরা ধন্য হবো। বলো না সই, বলো না, বলো না কি সেই মনের কথা? যথাসাধ্য আমি তোমাদের কথা পূরণ করবো সখী। তাহলে চলো সই, আজ আমি দীর্ঘদিন ধরে আমরা তোমার সঙ্গে দাসী বৃত্তি করে চলেছি। চলো না সখী, চলো না, আজ আমরা ওই নদীর কিনারে বসে দু চারটা গল্প করি। না সখী না, দেখি সই ও কথা আমাকে বলো না। আমি মাতৃবাক্য পালন করার জন্য বৈষ্ণব মন্দিরে বিষ্ণু মন্দিরকে ধৌত করতে হচ্ছে। মা বলেছে, ওরে প্রভা, প্রতিদিন যদি ভৌত বস্ত্রে শুদ্ধ বস্ত্রে ওই বৈষ্ণব মন্দিরকে ধৌত করতে পারিস না তাহলে নাকি বিধবা যন্ত্রণা থেকে মুক্তি পায়। তাই তো সখী আমি মাতৃবাক্য পালন করার জন্য এসেছি। প্রভারে প্রতিদিন তো আসছো বাবা, আজকে একদিন চলো না আমাদের সঙ্গে। দেখো সঙ্গে দেখো, তোমরা আমাকে নিয়ে ওই গ্রেফতার করবে না। তোমরা যা বলেছি তাই করো। দেখ 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 সখী দেখ, বললাম না হেমপ্রভা কোনোদিন আমাদের কথা রাখবে না। ফালতু মিছি মিছি ওকে নিয়ে আমরা, তোমরা ওখান থেকে যাবে কি যাবে কি যাবে না আমি জানতে চাইছি। যাচ্ছি বাবা যাচ্ছি, চল সই চল, চল পালিয়ে চল, আমাদের কথা রাখবে না। রাজকুমারী বৈষ্ণব মন্দির ধৌত করছে কোন কোন শরীর নব মন্দির ব্রাহ্মণে একাদিনে বসে কিবা নামে ভাই ধামে কাহারে নন্দন কিবা হেতু আসিয়াছই মন্দির ব্রাহ্মণ। আমাকে বলছো আগে তোমার পরিচয় দাও, পরে না হয় আমার পরিচয় নিও। ও মা, তুমি আমার পরিচয় জানো না? তুমি কি রাজ্যের রাজবাসী নও? না, আমি তোমার পরিচয় আমি জানি না, তাই বলেই জানতে চাইছি। বলো না গো তোমার পরিচয় কি? শোনো শোনো তাহলে আমার পরিচয়। আমি হলাম এই রাজ্যের রাজা প্রত্যন্নের একমাত্র আদরের মেয়ে। আমার নাম হলো হেমপ্রভা। ও মা, তুমি রাজার মেয়ে, একমাত্র আদরের মেয়ে। তাহলে জেনে রেখো হেমপ্রভা, আমি হলাম দরিদ্র সীমার বসবাসকারী সদানন্দ ব্রাহ্মণের কনিষ্ঠ পুত্র। আমার নাম হলো সনত কুমার। কুমার, ওগো কুমার, একাদিনে বসে কেন কেন এই মন্দির ব্রাহ্মণের কি চিন্তা করছো? কেন কেন রাজকুমারী, তুমি জানো না? তুমি জানো না তোমার বাবা করেছে নরমের যজ্ঞ? সেই যজ্ঞে যে আমি পূর্ণাহুতি দেওয়ার জন্য এসেছি গো। না না কুমার না, ওই কুলক্ষণের সাথে তুমি আমার কাছে শোনায় না কুমার। কেন কেন ওই কুলক্ষণের কথা তুমি আমার শোনাতে? দেখো রাজকুমারী দেখো, আমি যে মিথ্যা বলতে পারি না গো, আমি যে মিথ্যা কথা জানি না গো। আমি যে ব্রাহ্মণের সন্তান, তাছাড়া সদা সর্বদাই আমার বদনে হরিনাম লেগে আছে। আমি মিথ্যা বলি না কুমারী, যা বলে তাই সত্য বলে না। না কুমার না, তুমি আমার এই রাজকুমারী বলি হতে পারো না কুমার। কেন কেন রাজকুমারী কেন? আমি যে শপথ করে এসেছি আমার দুঃখ দূর করার জন্য, সংসারে শান্তি আনার জন্য এসেছি। না কুমার, আমি তোমাকে একই দেখতে দেখে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি গো। এসো না কুমার, তোমার নয়নে নয়নে মিলাইছি প্রাণে প্রাণে অধরে
এসো প্রাণময় দূরে নই কাছে এসো না 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 রাজকুমারী না তোমার ওই ভালোবাসার আবদ্ধনে বন্ধন করে আমার এই পাখানে হৃদয়টাকে তুমি নরম করে দিও না রাজকুমারী না ও কথা বললো না আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না গো এসো প্রাণময় দূরে নই কাছে এসো হাতে হাত রেখে করবো মরা প্রেমালিঙ্গ সুন্দরী তুই রাখিস আমার জাতি হাতে দেব হাতের মালা আর কি দেবে বলো না আর কিছু দেবে না তোমায় দেব মালা নেই তুলনা এগো সেই পীড়িতের আগে সেই
আমাকে কাঁদাবে কত আহত পাখির মতো আমাকে কাঁদাবে কত সেই আমি
আপনি করতে ওরে পার্বতী তুই তোর কর্ম করিস ঠিক আছে প্রভু ভালোবাসা যেন তার অক্ষুণ্ণ থাকে ভালোবাসা যেন কোনো দান জীবন পায় হাতে করে প্রহার পাবলি করে দেবে পাবলি করে কেন কোথায় কি রূপে অবস্থায় আমি ছিলাম আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে নয় বিস্তারিত আকারে কহিব তোমায় রাজ প্রাসাদে বসে রাজ পালঙ্কে চলো তোমার চলো গাও গাও তোমার সেই বদনে মধুমাখা হরিনাম ওই হরিনাম শ্রবণ করতে করতে চলো রাজ প্রাসাদে করিব তারপরে তোমার কর্ম করে হবে বলো বাবা বলো তোমার নাম কি বলো সনদ কুমার বলো বাবা তোমার গোত্র বলো জল গোত্র ঠিক আছে বাবা এবার জল শুদ্ধি করো বলো বাবা ও যমুন আসছে এরপরে দেহ শুদ্ধি করে নে বাবা বলো বাবা বলো পবিত্র 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 বা পবিত্র
তুমি আগে বলেছিলাম না কিছুদিন পরে তুমি কাঁদতে হবে, কিছুদিন পরে তোমার বাবার চোখকে আমি বলে হয়ে যাবো, তখন তুমি কাঁদতে হবে। না, আমি তো ছাড়বো না।
জানি প্রভু, প্রভু গো, আমি জানি তুমি অবশ্যই আসবে। ওরে জবালিকা, তুমি যখন যাচ্ছ আমি অবশ্যই আসবো, তখন কেন ওই পরম ভক্ত আমার শরৎ কুমারে বলির করেছে আয়োজন? আমি নই দয়াময়, রাজ্যের রাজা প্রদ্যুম্ন প্রজাগণকে সুখী করার জন্য করেছে এই যজ্ঞের আয়োজন। হে রাজা প্রদ্যুম্ন, ক্ষমা করে দিও প্রভু, দয়াল ঠাকুর ক্ষমা করে দিও। আমার জন্য নয়, প্রজাগণকে সুখী করার জন্য, রাজ্যে শান্তি আনার জন্য করা হয়েছে এই যজ্ঞের আয়োজন। না রাজা, তোমার রাজ্যে শান্তি আসবে, প্রজাগণ থাকবে সুখী। তুমি তাড়াতাড়ি ওই পরম ভক্ত ব্রাহ্মণ সন্তান সদূরে ওখান থেকে চলো। ওঠো, ওঠো বাবা সনত কুমার, ওঠো বাবা, তুমি আমায় ক্ষমা করে দিও, তুমি আমায় ক্ষমা করে দিও। শঙ্খ চক্র গদা পড়তে চতুর্ভুজাধারী, কেন কেন আপনি এসে ধুলাতে লুটিয়ে রাজ্যের রাজকুমারী? ওঠো, ওঠো মা হেমপ্রভা, ওঠো, শোনো রাজা প্রদ্যুম্ন, শোনো, নিয়ে এসো আমাদের, নিয়ে এসো আর তোমার মেয়ের হাতে হাত করে দাও। আমি নিজে বিষ্ণু সাক্ষী রেখে সদা সর্বদা এর জন্য তাদের হাতে হাত মিলন করে দেবো, আর যুগে যুগে নিজা পরিবর্তন করার জন্য নিয়ে যাব বর্তভাবে উষা নিরুদ্র রূপে। শুধুই দর্শক মন্ডলী ও আমার ভক্তিমতী মা ভাই ও বোনেরা, একটি বিশেষ ঘোষণা, ঘোষণাটি সমস্ত দর্শক মন্ডলী, মাতৃমন্ডলী একটু গান দিয়ে শুনবে। ঘোষণাটি হল, চন্দন কেয়ারি প্রচন্ড দুরঙ্গ খলনায়ক, ঝাড়খণ্ড সরকার পুরস্কার প্রাপ্ত বাংলা ছাত্রী কীর্তিবাস মাহাতোকে 101 টাকা পুরস্কার করলেন আমাদের গ্রামের ছেলে। তাকে আমাদের তরফ থেকে খুবই অশেষ অশেষ ধন্যবাদ।